সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার প্রিয় শো টক উইথ নাহার এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন। আজকেও আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন আবুল কালাম আজাদ। তিনি ফটো জার্নালিস্ট, দেশ রূপান্তর। তো দর্শক, পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকবেন। চলুন আমরা তার কাছে চলে যাই। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আপনার আছেন? অনুষ্ঠানে আসতে পারে ভালো লাগলো, আরো ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তো কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? ব্যস্ততা তো এখন মাত্র শেষ হইলো আমাদের, আবার শুরু হচ্ছে। মানে চলতেই আমাদের তো থাকে, চলতেই থাকে চলতেই সারা জীবন। থাকে। আপনাদের হয়তো যে ঈদের সময় আমাদের আরো বাড়তি চাপ থাকে, যেমন ছবি তুলতে হয়, ম্যাগাজিন বের হয়, হুম, আসতে হবে, হুম, বের হয়ে এসে এই জায়গাটা ধরতে হবে। এবং তারা শুরুতে কি করবে, আসলে কোথায় যাবে? শুরুতে হচ্ছে আমাদের বাংলাদেশে মোটামুটি ভালো একটা কেন্দ্র আছেন, যেখানে যেটা আমি নামও বলে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের শহীদুল ভাইয়ের পাঠশালা। সেখানে এটা অনেক কোথায়? এটা হচ্ছে আপনার প্রান্তপথ আচ্ছা, আচ্ছা। প্রান্তপথে পাঠশালা থেকে প্রায় অনেক বছর ধরে এখানে শিখাচ্ছে এবং খুব ভালোভাবেই চর্চা, একটা ভালো প্রাথমিক ধারণা নিতে পারবে। ক্যামেরার ব্যাপারে তার একটা ধারণা তৈরি হয়ে যাবে, কি ক্যামেরা ইউজ করবে, কোন লেন্স ইউজ করবে, কোন সময়টা কোন লেন্স প্রয়োজন, এইখান থেকে মোটামুটি আপনি নিতে পারেন। আদারওয়াইজ এখন ইউটিউবে প্রচুর শিখার, যেমন আমি নিজেই খুব এখনো খুব চর্চা করি বা অতীতেও করেছি, যখনই সময় পাই দেখি, ওই জায়গাটা থেকে শেখার অনেক জায়গা আছে। তো দর্শক, আপনারা যদি দক্ষ ফটোগ্রাফার হতে চান, অবশ্যই আপনাদের পড়ালেখার মাধ্যমে আসতে হবে। ভাইয়া বললেন যে পাঠশালা নামে একটি হচ্ছে প্রতিষ্ঠান আছে, সেখানে কিন্তু আপনারা শিখতে পারেন। উনি কিন্তু অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছেন। এবং এছাড়াও কিন্তু চর্চার মাধ্যমে আপনার আসলে হাতটা পাকাপোক্ত হবে। ভাইয়া কিন্তু এখন পর্যন্ত শিখছেন। চাইলেই অনলাইনে বিভিন্ন কোর্স আছে, সেগুলো দেখতে পারেন। ইউটিউব চ্যানেল আছে, গুগল আছে এবং পাঠশালা তো আছেই। তো চাইলেই কিন্তু আপনি একজন দক্ষ ফটোগ্রাফার হতে পারেন। তবে ওই যে আপনাকে কিন্তু লেগে থাকতে হবে, ঠিক না? কোনো কিছু আসলে অল্প শিখে করা যাবে না। প্রতি মুহূর্তে একদম। কারণ ফটোগ্রাফি শুধু একটা সেক্টরে ভাগ করা না, এটা বিভিন্ন জায়গায়। আপনার রান্নার বিষয়ে ফটোগ্রাফি আছে, সেটা হচ্ছে এটা এক ধরনের প্যাটার্ন। নিউজ ফটোগ্রাফি যারা করেন, স্পোর্টসের ফটোগ্রাফি যারা করেন, যারা ফিচার ফটোগ্রাফি করেন, ফ্যাশন ফটোগ্রাফি করেন, এগুলোর অনেকগুলো সেক্টর আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেখানে কোথায় কোন ক্যামেরা ইউজ করবেন, কোন ক্যামেরার কোন লেন্সটা ইউজ করবেন, সেটা বা মানে অনেক কিছু বিশ্লেষণ করার করে প্রতি মুহূর্তে আপনাকে শিখতে হবে। ক্রিয়েটিভিটির যে জায়গাগুলো, এগুলোতে আপনি কখনো মানে শিখে আসে করতে পারবে না, ভিতরে কিছু থাকতেই হবে, প্রদত্ত কিছু থাকবে, হ্যাঁ, ভিতর থেকে থাকতে হবে এবং চর্চা থাকতে হবে প্রচুর। চর্চাটা থাকলে তখন আপনি অটোমেটিকলি পাবেন যে হ্যাঁ। ভাইয়া, আপনার ছেলেবেলা, বেড়ে ওঠা এবং পড়ালেখা একটু জানতে চাচ্ছি। এবং আপনি কি ছোটবেলা থেকে মানে এমন কোনো আভাস ছিল পরিবারের, যে ওরা কি বলে এখন যে হ্যাঁ তুমি আসলে ফটোগ্রাফারই হতে? পরিবার থেকে এরকম কিছু নাই। আমার বেড়ে ওঠা নোয়াখালীতে, আমি পড়াশোনা করেছি ওখানে। জীবনের তাগিদে আবার গাজীপুর চলে আসলাম অনেক মেট্রিক পরীক্ষার পরপরই। ওখানে এসে বিজনেস শুরু হইলো, বিজনেস করতাম। এরপরে ছোটবেলা থেকে আমার ইয়া নিয়ে আমার একটা মানে ডিভাইস নিয়ে আমার একটা ছিল, যে খুব কিউরিসিটি ছিল, যে ইউজ করার একটা কিউরিসিটি ছিল, যে হ্যাঁ মানে যে কোনটারে কিভাবে কি করা যায়, মানে ইলেকট্রনিক ডিভাইসের উপর আমার একটা মানে আগ্রহ ছিল। ওই আগ্রহ জায়গাটা থেকে আসলে 2008-09 থেকে আমি ক্যামেরা ইউজ করতাম বা মোবাইলে ছবি তোলার একটা ঝোঁক তৈরি হলো তখন থেকেই। যে যখন 2008-এর কথা বলছি, তখন থেকেই ছবি তোলা, প্লাস হচ্ছে এই আস্তে আস্তে করে দেন হচ্ছে একটা বিশাল পরিসরে আসা আর কি। 2014 সালে হচ্ছে আমি একটা প্রতিষ্ঠানে জয়েন করি। আমি যখন ফটোগ্রাফি করতাম তখন অনেকেই পছন্দ করতে, যখন বর্তমান যারা সেলিব্রিটি আছেন, ভাই ব্রাদার আছেন, বা তো ওনারা বলতো যে তুমি ভালো করবা। ওই হিসাবে আসলে একটা জায়গায় এক বড় ভাইয়ের সাথে দেখা হলো, উনি বললো যে না, তুমি আমাদের একটা প্রতিষ্ঠান আছে জার্নালিজমে, ওখানে তুমি একটু জয়েন করতে পারো, দেখি কি অবস্থা তোমার। ওই জয়েন করা 2014 সালে। জয়েন করার পর থেকেই মোটামুটি
এর মধ্যে আমি আবার বাইরে চলে গিয়েছিলাম 2016 সালে আমি চায়না গিয়েছিলাম। আচ্ছা আমি বিজনেস স্টাডি ইন্টারন্যাশনাল উপর পড়াশোনা করেছি। ওখানেও একই অবস্থা, ফটোগ্রাফি টুকটাক করতাম, দেখতাম যারা মানে ফটোগ্রাফি, আমার দুই একজন ফটোগ্রাফি ছিল। হ্যাঁ, এটা ওইখানেও একই অবস্থা। তখন 2019 সালে আমি একবার আমার কোর্স যখন শেষ হয়ে আমি চলে আসি। আসার পরে হচ্ছে এখানে দেশ রূপান্তরের ইন্টারভিউ নিয়েছিল। তখন আমাদের যিনি সম্পাদক ছিলেন অমিত হাবিব স্যার, তো আমি ওনার কাছে গেলাম, উনি ইন্টারভিউ নিল। সামহাও উনিও চায়নাতে রেডিওতে জব করতো, তো ওই হিসাবে যে চায়নার কিছু কথা টথা হইলো, প্লাস আমার ছবি দেখলো, দেখে উনি খুব অ্যাপ্রিসিয়েট করলেন, বললো যে না তুমি আমাদের সাথে কাজ করো, ভালো। এটা 2019 সালে, কোভিডের আগে। তো তখন থেকে মোটামুটি কাজ করা শুরু হইলো, এখন পর্যন্ত করছি, চলমান। এই। আর ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা ওরকম কোনো কিছু নাই এই মুহূর্তে। এটা বিদেশে চলে যাবেন বাইরে? না না, কোর্সের জন্য যাওয়া না, যদি যাই একবারে চলে যাওয়া হইতে পারে, বাট নট শিওর। বাট এই মুহূর্তে খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছেন, কাজ করে যাচ্ছি। এই। আচ্ছা, এমন কি কোনো স্মৃতি বা এমন কিছু মনে পড়ে যেটা মানে আপনার ফটোশুটের বিষয়ে এখনো মনে পড়লে খুব হাসি পায় বা ভালো লাগে, এরকম, বা মনটা ভালো হয়ে যায়? মন ভালো হয়ে যায়, হ্যাঁ, অনেক আছে। আমি আঁখি আপুর সাথে কাজ করেছি, আঁখি আলমগীর, জি, আঁখি আলমগীর আপুর সাথে আমি ওনার প্রত্যেকটা শোতেই কাজ করতাম 2014 সালের লাস্টে, 15 শুরু থেকে। তো তখন হচ্ছে একদিন ফার্স্ট যখন এক বড় ভাই বললো যে একটু ছবি তুলে দাও ওনার, তো গেলাম। ছবি তোলার পর আপু মানে এত অ্যাপ্রিসিয়েট করলো ওই দিন, মানে কোনো রকম লাগছে যে না, উনি খুব পছন্দ করেছেন। এরপর থেকে উনি বললো যে আমি যেখানে যাবো তুমি আমার সাথে থাকবে। হ্যাঁ, এরপর থেকে আমি বাইরে যাওয়ার আগ পর্যন্ত ওনার যত শো ছিল বা যত ছিল সবগুলো আমি করতাম। হ্যাঁ, তারপর আসার পরে আসলে একটা ওইটা একটা ভালো লাগার জায়গা ছিল। বা আমার খুব ফেভারিট একজন অ্যাক্টর আছে অফি করিম আপু, আপুর সাথে যখন, আপুকে আসলে সবারই মনে হয় ফেভারিট, আমারও অনেক ফেভারিট দর্শক অফি করিম আপু। যদি আমাদের অনুষ্ঠানটা এখন দেখেন তাহলে আপনাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা অফি করিম আপু, আপনাকে আমরা অনেক স্মরণ করি। আপনার আরো অনেক কিছু আমরা দেখতে চাই। আপুর হচ্ছে ছবি, এরকম ছবি হঠাৎ করে একদিন একটা প্রোগ্রামে আমার ছবি তোলা হইলো, তো আপু দেখে তখন যেটা হয় আর কি, যে ছবি তুললাম, কথা বললাম, ছবির জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়া, চলে গেলাম। তারপর যাওয়ার পর ছবি যখন পাঠালাম আপু খুবই খুশি হইলো। হ্যাঁ, খুবই খুশি হয়ে নিজেই বলছে যে আমার তো বয়সই কমে গেছে, যেটা উনি প্রোফাইল পিকচার দিয়ে দিয়েছে সাথে সাথে, যে আমার তো মনে হচ্ছে যে আমি নিজেকে আলাদা করে দেখছি। হ্যাঁ, তো এটা আসলে এই ভালো লাগার জায়গাটাই বেশি। এখানে খারাপ লাগার জায়গাটা যেহেতু খুব বেঁচে কাজ করি, মানে এভারেজ কাজ করার জায়গাটা নাই, এটা ভালো লাগার জায়গা, তো সেখানে খারাপ লাগার কোনো কিছু আর থাকে না। এটাই। আরো আছে, অনেক কিছু আছে, বাট এটা দুইটা এখন এই মুহূর্তে মনে পড়ছে এই আর কি। আচ্ছা, এখন কিন্তু আমরা টক উইথ নাহারের র্যাপিড ফায়ার সেগমেন্টে চলে আসছি। এখানে শর্ট প্রশ্ন, শর্ট উত্তর। ওকে। ক্যামেরা নাকি মোবাইল ফোন? বোথ। একটা বলতে হবে। ও, বোথ বলা যাবে না। বোথ বলা যাবে না। ক্যামেরা। ক্যামেরার মানুষ ক্যামেরাই তো বলবে, এটাই স্বাভাবিক। অবভিয়াসলি। কালো, সাদা না রঙিন ছবি? রঙিন। ওয়াও। নিউজ ফটোগ্রাফি না ফিচার ফটোগ্রাফি? ফিচার ফটোগ্রাফি। ছবি তোলার সময় সবচেয়ে বেশি প্রিয় জায়গা কোনটা? সবুজ মাঠ, গাছপালা থাকবে, মানে আউটডোর। গ্রিনটা অবভিয়াসলি, প্রাকৃতির খুব কাছাকাছি, যত কালারফুল হওয়া যায় আর কি। হ্যাঁ। ক্যামেরায় কোন ব্র্যান্ড পছন্দ? ক্যানন। ওয়াও। ছবি তোলার সময় বেশি ঝুঁকি নেওয়া যায়? যায়, ঝুঁকি নেওয়া যায়। একা কাজ করতে ভালো লাগে না টিমে? একা, নিজের মতো করে। ছবি এডিটিং করবেন না অটোমেটিক? অটোমেটিক যা থাকে। ওয়াও। ফটো জার্নালিস্টদের জন্য সামাজিক মাধ্যম কতটা জরুরি? ভীষণ জরুরি এই মুহূর্তে। রাইট। ভবিষ্যতে ফটো সাংবাদিকতায় কোন ধরনের পরিবর্তন দেখতে চান? ফটো সাংবাদিক আর ফটোগ্রাফার বা বলি বা যারা মোবাইল ক্লিক করেন,
এদেরকে আলাদা করে দেখা উচিত আমি মনে করি। মানে আপনি একজন ফটোগ্রাফার বা একজন ফটো জার্নালিস্টদেরকে যেভাবে দেখবেন, একটা ক্লিক করছে আপনার ভালো লাগছে, তাকে আলাদা করে দেখতেই পারেন এই একটা মুহূর্তে, কিন্তু তাকে আলাদা করে দেখা উচিত। মানে তার ছবি কিভাবে, সে কোন চিন্তায় তুলছে, সেটা এটা একটা ভাবনা আছে বিধায় সে আজকে ফটো জার্নালিস্ট বা ফটোগ্রাফার, সে ওই ভাবনার জায়গাটা তৈরি করে একটা ছবি আবিষ্কার করা। হয়তো সেটা আপনার ভালো নাও লাগতে পারে এই মুহূর্তে, তাকে আগে বুঝতে হবে ওই মানুষটাকে, ওই মানুষটা কোন চিন্তা ভাবনায় ওই ছবিটা তুলেছে। একদম রাইট। তো ভাইয়া আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের টক উইথ নাহারের সাথে থাকার জন্য। একদম, আপনাকেও আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছেন এবং সবাইকে শুভেচ্ছা। ভাইয়া আসলে কথা বলতে বলতে মানে কখন যে আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে গিয়েছি এটা বুঝতেই পারিনি। কথাগুলো খুব ভালো লাগছিল, হৃদয় ছুঁয়ে গেল। আপনার স্বপ্ন, আপনার জীবন, আপনার এই যে অভিজ্ঞতা, এগুলো আসলে ভালো লাগলো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ টক উইথ নাহারে আসার জন্য। আপনার কেমন লাগলো আমাদের প্রোগ্রামে এসে? আপনাকেও ধন্যবাদ, প্রশ্নগুলো ভালো ছিল এবং আরো অনেক কিছু বলার আছে ফটোগ্রাফি নিয়ে। সো হয়তো এই শর্ট সময় মানে সময়টা খুব হয়তো আমাদের কম ছিল, তো বলতে পারলাম না। যতটুকু বলছি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে এবং আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাকে নিমন্ত্রণ করার জন্য। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের অবশ্যই ধন্যবাদ। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালো রাখবেন আর ছবি দেখবেন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব আগামী বুধ ও বৃহস্পতিবার বিকেল 4টায়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টক উইথ নাহারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।